প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি ওএসএস এই সময় অনুষ্ঠানে। সমসাময়িক বিষয়রূপে আলোচনার এই অনুষ্ঠানে আমি প্রণব শাহ আছি আপনাদের সঙ্গে, এবং আমাদের সঙ্গে আজকে আলোচনার জন্য যোগ দিয়েছেন মানবাধিকার কর্মী এবং বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সালমা আলী, এবং আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সাবেক অতিরিক্ত আইজিপি নুরুল আলম। এবং আমি আরেকটু বলতে চাই যে পুলিশ স্টাফ কলেজের সাবেক রেক্টর, আমরা দুজনকে আমন্ত্রণ জানিয়েছি মূলত আজকে আলোচনা করতে চাই। আপনারা সবাই জানেন যে গত কয়েকদিনে দুটি ঘটনা ঘটেছে, যে বাংলাদেশ ব্যাংক কর্মী ফজলে রাব্বি এবং ডিএনসিসির একজন কর্মীকে সিটি কর্পোরেশনের দুজন পুলিশ কর্মকর্তা তাদের উপরে যে নির্যাতন চালিয়েছেন বলে আমরা অভিযোগ পেয়েছি, সেটি নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। এবং আজকে সর্বশেষ মোহাম্মদপুর থানার যে এসআই মাসুদ, তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, এবং মহামান্য উচ্চ আদালত থেকেও একটি নির্দেশ এসেছে যে তার বিরুদ্ধে এজাহার দিয়ে তার একটি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য। আমি শুরু করতে চাই নুরুল আলম আপনাকে দিয়ে। আপনি পুলিশ প্রশাসনের উচ্চ পর্যায়ে ছিলেন, এবং পুলিশ স্টাফ কলেজ যেখানে পুলিশের প্রশিক্ষণ এবং গুরুত্বপূর্ণ যারা কর্মরত পুলিশ আছেন তাদেরকে নিয়ে কাজ করার একটা বিষয় আছে। এই যে ঘটনাগুলো আমরা দেখছি এখন, এবং আপনি দেখবেন যে একটি ঘটনা ঘটলো তার কয়েকদিনের মধ্যে, যেটি পত্রিকায় টেলিভিশনে অনেক আলোচনার মধ্যে ছিল, তখন আরেকটি ঘটনা ঘটে গেল। সিটি কর্পোরেশনের একজন কর্মীকে মারধরের ঘটনা, এবং সিভিল পোশাকে ছিল পুলিশ সেদিন। এই বিষয়টাকে আপনি একজন সাবেক পুলিশ কর্মকর্তা হিসেবে কীভাবে দেখেন? এখন যেটা বলছেন এটা পত্রপত্রিকায় বহুলভাবে আলোচিত হয়েছে। তো পুলিশের এই যে মানসিকতা বা এই ডেটোরিয়েশন, আমার মনে হয় যে এটা আমাদের একটু পর্যালোচনা করার সময় এখন এসে গেছে। কারণ আমরা এমন একটা পর্যায়ে এসে গেছি যে পর্যায়ে এখন চারিদিকে বিভিন্ন রকম কথাবার্তা, বিশেষ করে গভর্নমেন্টের সুনাম দুর্নাম অনেকটা পুলিশিংয়ের উপরে নির্ভর করতেছে। ডিপার্টমেন্টের তো সুনাম দুর্নাম আছেই, পুলিশের উপরও নির্ভর করে। তো আপনি নিশ্চয়ই আপনাদের মনে আছে বা এখানে অ্যাডভোকেট সাহেব আছেন, আমরা পুলিশ যারা আমরা এখন কাজ করতেছি, আমাদের জন্মবৃত্তান্ত আমার জানার দরকার আছে। যে কারণ আমরা পুলিশরা, আমরা ব্রিটিশ এবং পাকিস্তান আমলের যে অবকাঠামো, সেই অবকাঠামোর মধ্যেই এই আইন এবং পুলিশ যারা এই আইন রক্ষা করে, তারা কলোনিয়াল পুলিশিং এর ঐতিহ্য ধরে আছি আমরা, এখনো ঐতিহ্য ধরে আছে। এবং ধরে আছে বলেই আমরা সেই সময়ে কি ছিল, সেই সময়ে ব্রিটিশ এবং পাকিস্তানরা কি করছে, তারা এই দেশের সাথে ছিল, তারা শাসক আর এই দেশের জনগণ ছিল শাসিত। তো শাসক এবং শাসিতের মধ্যে যেই সম্পর্ক, এটা অটুট রাখার জন্য ব্যবহৃত হয়েছে পুলিশ, এবং সেভাবেই এই পুলিশটারে তারা অর্গানাইজ করছে। তো এখন আজকের দিনে এসে যে এই পুলিশকে আমরা এখন বিচ্ছিন্নভাবে দেখলে হবে না। গোটা সমাজটা আমাদের এখন, আপনারা বা সমাজের যারা সমাজতত্ত্ববিদ বা সমাজ নিয়ে যারা চিন্তা করে, তারা কিভাবে দেখে যায় না, আমি মনে হয় যে সমাজটা আমাদের পলিউটেড হয়ে গেছে, সমাজটা কলুষিত হয়ে গেছে এবং বিশৃঙ্খল হয়ে গেছে। আমরা পুলিশেরা কিন্তু সেই সমাজেরই সদস্য। এই সমাজ এখন এটা কেন হয়েছে, এখন অনেকে আমার সাথে দ্বিমত পোষণ করবেন আমি জানি, কিন্তু আজকে দেখেন, আজকে আমাদের এই সমাজপতিরা যারা সমাজকে গভর্ন করতেছে, সেই সমাজে তাদের মধ্যে একটা রেস শুরু হয়েছে, কিভাবে তারা তাদের স্বার্থ উদ্ধারের জন্য তারা কিভাবে বড় হবে, কিভাবে অর্থ সম্পদের মালিক হবে, কিভাবে সমাজকে গভর্ন করবে, এবং রাষ্ট্রীয় যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানে কিভাবে প্রভাব বিস্তার করে তাদের স্বার্থ তারা আদায় করে নেবে। এইগুলো করতে গিয়ে এখন সরকারের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী হলো সরকারের আইনকে প্রতিষ্ঠিত করা এবং মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া। তো পুলিশ যে এই যে কলোনিয়াল অবকাঠামোতে বা কাঠামোতে আমরা যে আবর্তিত হচ্ছি, এখানে পুলিশ যে একটা সেবামূলক প্রতিষ্ঠান, পুলিশ যে মানুষের সেবার জন্য তৈরি হয়েছে, সেই সেবাটা এখন অনেকটা আমি বলবো যে এটা বিভিন্ন জায়গায় যে ঘুরপাক খাচ্ছে। পুলিশের সেবার সেই আচরণ না, হয়তো পুলিশে আপনি দেখেন অনেক শিক্ষিত দক্ষ, এখন পুলিশের আপনি স্ট্যাটিস্টিক্যাল দেখবেন ব্যারিস্টারি পাস করা বা ডক্টরেট ডিগ্রি অনেক দেশের তো সর্বোচ্চ ডিগ্রিধারী সবাই, অলমোস্ট 99% লোক মাস্টার ডিগ্রি হোল্ডার অথবা এমবিবিএস অথবা ইঞ্জিনিয়ার, এগুলো তো আছেই। তারপরে যে দু একটা ঘটনা ঘটে যায় যার জন্য পুরো পুলিশ বাহিনীর দুর্নাম হয়, সেটা কেন ঘটে? সেটা ওই যে বললাম যে এই যে ওই অবকাঠামোতে আবর্তিত আমরা তাদেরকে দিয়ে ওই সমাজপতিরা আমাদেরকে বিভিন্ন সংগঠনকে বা বিভিন্ন প্রতিষ্ঠানকে কন্ট্রোল করতেছে বলে
ওরা তাদের মানে তাদের মুখ রক্ষা করে বা তাদের স্বার্থ রক্ষা করে তাদেরকে কান্না হচ্ছে নিজে চাকরি করতে পারতেছে না। এই জিনিস থেকে আমাদের অ্যাডজাস্ট করতে। আপনি সমাজটা দেখেন এখন, এই যে আমি বলছি সমাজ, এখানে সমাজপতিরা যারা আছে কলুষিত মানসিকতার, অনৈতিক মানসিকতার। সুতরাং এই মানুষগুলো একটা পরিবর্তন এখানে এটা আনতে গেলে সামাজিক পরিবর্তনের আনতে হবে। সালমান আলী, আপনি কি বলেন? উনি যে সামাজিক পরিবর্তনের কথা বলছেন, পুলিশের এই যে আচরণ, দু একটি ঘটনা ঘটে, সব পুলিশ তো করে না, কারণ পুলিশের মধ্যে আমরা ভালো কাজের দেখি, মানুষকে উদ্ধার করা, কোনো একটি অপরাধ ঘটনা ঘটলে তার সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা নেওয়া। আমরা কিন্তু প্রথমে পুলিশের কাছে ছুটে যাই, মানে বাড়িতে চুরির ঘটনা ঘটুক আর আমার উপরে কেউ আক্রমণ করুক, আমরা কিন্তু প্রথমে যাই পুলিশের কাছে সাহায্য চাওয়ার জন্য। কিন্তু সেই পুলিশেরই একজন দুজন যে ঘটনাটা ঘটে যায়, আপনি কিভাবে দেখেন জিনিসটি? ধন্যবাদ। আমি উনি যেটা বললেন আমি ওনার সঙ্গে একমত, এবং যে তবে এই ঘটনাটা যে একটা দুইটা ঘটনা না, আমি একটা হলো যে এক্সেসটা আপনি দেখবেন যারা দুজন, এরপরে আরও কয়েকটা খবরও পাবেন যদি সঠিক। আজকে যে মন্ত্রী যেভাবে বলেছেন উনি, তারপরে যদি একটু টনক নড়ে, কিন্তু ঘটনা অহরহ সব জায়গায় ঘটছে, সেই খবরটা কিন্তু মিডিয়ার মাধ্যমে, মিডিয়াও কিন্তু সেখানে আপোষের ভিতরে থাকে, অত মিডিয়া পর্যন্ত আসেও না, এই ধরনের ঘটনা হচ্ছে। তবে এটা ঠিক কিছু লোকের জন্য সবার হচ্ছে। তবে এই উনি আমাকে যেটা বললেন যে উনি ছিলেন, ওনার একেবারে অভিজ্ঞতা আছে, এবং সেটা যে আমাদের এখন পর্যন্ত আমরা নির্ভর করি শাসক গোষ্ঠী যারা, এই যাদের জবাবদিহিতামূলক একটা পুলিশ থাকবে, স্বচ্ছতা থাকবে, এই বিষয়গুলো কিন্তু নেই। হ্যাঁ, এগুলো আপনারা জানেন, পুলিশের অ্যাপয়েন্টমেন্ট থেকে তার চাকরি পাওয়ার থেকে আরম্ভ করে প্রত্যেকটা জায়গায় যে পোস্টিং পর্যন্ত প্রত্যেকটার সঙ্গে করাপশন থাকে, জড়িত আছে। অতএব সেই জন্য যে ঘটনাটা ঘটাচ্ছে তার সঙ্গে তার উপরে এবং অ্যাডমিনিস্ট্রেশনে অনেকেই কিন্তু এর সঙ্গে জড়িত, এবং সেখানে স্পেসিফিক আপনি জানেন আমরা যেটা আলোচনা করছিলাম যে কোথায় কার পোস্টিং হবে, সেখানে পলিটিক্যাল লিডার সহ প্রত্যেকেই রাজনৈতিক প্রভাব এখানে জড়িত আছে, এবং সেইভাবে কিন্তু তাদের ওই অ্যাকাউন্টেবিলিটিটা নেই দেখেই কিন্তু এই সাহসগুলো তারা করে যাচ্ছে, এবং তারা যেভাবে পোস্টিং পায় বা যেভাবে তারা মানে কোথাও একটি পদায়ন বা প্রমোশন পায়, তাতে করে একটি রাজনৈতিক প্রভাব থাকে, উনি তার সুযোগ নিতে চান বা মনে করেন যে আমার পিছনে একটা বড় শক্তি আছে, ফলে আমি যদি একটু বাড়াবাড়ি করে অন্যায় করি, অপরাধ করতে করতে তারপরে না, কিন্তু এটার না। অতএব এখানে আমি এই বিষয়গুলো নিয়ে যথেষ্ট আলোচনা হচ্ছে। আমার সেটাতে না যেয়ে আমার কাছে স্পেসিফিক মনে হয় যে আমাদের যেটা বললেন যে এখন কিন্তু আমাদের অ্যামেন্ডমেন্টের বিষয়গুলা অনেকভাবে কিন্তু এখন আমাদের দেশের ভিতরে না, দেশের বাইরের থেকেও কিন্তু একটা চাপ আছে। পুলিশ সংস্কারের একটি প্রকল্প তো বহুদিন যাবত চলছে, কিন্তু শেষ হচ্ছে না। আছেই। সেখানে দেখেন হাইকোর্টের যে 54 এর কে নিয়ে যে একটা যুগান্তকারী রায় যেটা আছে, সেটা কিন্তু এইটা কিন্তু সংবিধানে যেটা 54 এবং 167 কে নিয়ে সিআরপিসি, সেখানে কিন্তু স্পেসিফিক কিন্তু একটা রেকমেন্ডেশন, সেট আপ রেকমেন্ডেশন দেওয়া হয়েছে, সেখানে কিন্তু অনেক দূর এগিয়ে দিছে। এই জাজমেন্ট কিন্তু অনেকটা হেল্প করবে এখন কি কি করণীয় সে বিষয়টি নিয়ে। সেখানে স্পেসিফিক কিন্তু সেখানে অনেকগুলো জবাবদিহির ভিতরে পুলিশকে রাখা যায়, যে একটা আমি যে কোনো সময় তাকে না জানিয়ে যদি বাসার থেকে অথবা অফিস থেকে না নেই, তাহলে আমি 1 ঘন্টার ভিতরে তার বাড়িতে খবর দিতে হবে, অথবা দিলে তাকে কি করতে, 3 ঘন্টার ভিতরে না জানাতে হবে। আটক করলে তারপরে হলো তার উকিল, কোর্টে যাওয়ার আগে উকিলের সঙ্গে ব্যবস্থা করতে হবে, অনেক কিছু আছে। এবং আমি যদি আমাদের যে UN কনভেনশন এগেইনস্ট টর্চার, এটা কিন্তু বাংলাদেশ অনুস্বাক্ষরকারী নয়, এবং অনুস্বাক্ষরী হিসাবে সেখানে কিন্তু স্পেসিফিক একটা ল যেটা হয়েছে হেফাজতে মৃত্যু ও নিবারণ আইন, সেই আইনটাও কিন্তু খুবই দুর্বল একটা আইন, কিন্তু আমি তারপরেও দুর্বল আইন তো হয়েছে, এবং এই সরকারই করেছিল আইনটা। এখন সেই আইনের প্রথম দ্বিতীয় কেসও কিন্তু আমরা করেছি, কিন্তু সেখানেও কিন্তু একেবারে একটা বিরাট বিষয় যে আমাদের কেস করলো, আপনি যে বললো যে ক্লোজ করা হলো অথবা একটা ইনকোয়ারি করা হচ্ছে তো হচ্ছেই। তারপরে এই যে আপনি দেখলেন কালশীত ইয়েতে যে টাঙ্গাইলের যে সেখানে যে ঘটনাটা হলো, গুলি করে ফেললো, প্রশাসন করছে তারা, তাদেরকে গুলি করে ফেললো। এটার জন্য কিন্তু আমরা একটা হাইকোর্টে কেস করেছি, যে কেসে যে কিভাবে কি কারণে তাদের করা হলো, প্রোঅ্যাক্টিভ না থাকবে না রিঅ্যাক্টিভ থাকবে কিভাবে, এবং সেটার জন্য একটা জুডিশিয়ারি এনকোয়ারি করা
যে এটা দিবে, এটা 1 মাসের ভিতরে 3 মাসের ভিতরে রিপোর্টটা সাবমিট করবে। আমরা আশা করছি এর ভিতরে এই বিষয়টা যাতে স্বচ্ছ ইনকোয়ারি হয় কি হচ্ছে কিনা, এবং সেখানে প্রত্যেকবারই কেন আমাদের জুডিশিয়ারি ইনকোয়ারি চাবো, আমি সেটা সলমান যেটি বললেন যে আমরা একটা ঘটনা ঘটলে দেখি প্রথমে ক্লোজ করা হয়, তারপর তদন্ত দায়িত্ব দেওয়া হলো। আমরা একটা অনেক সময় বলতে যে পুলিশের বিভাগের অপরাধ তদন্তের জন্য পুলিশ বিভাগ করলে তাতে কোনো রকম একটু ঘাটতি থাকে কিনা, যে অধস্তনের কারোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাইরে থেকে এই তদন্ত করা যায় কিনা? না না, এটা তদন্ত তো নয়, এটা হলো যে পুলিশ যদি কোনোখানে ফায়ার ওপেন করে, না ফায়ার ওপেন যদি অন্যায় এরকম অন্যায় অপরাধ করে, না অন্যায় অপরাধ করলে তো পুলিশ তো অপরাধ করবে না। আচ্ছা, পুলিশ দেশের আইন অনুযায়ী পুলিশ তো অপরাধী যারা করে তাদেরকেই কন্ট্রোল আনবে। অপরাধ করার এখন আনুষঙ্গিক অবস্থাগুলো আমি প্রথমে বলছি, আপনিও বলছেন যে সবাই করে না, করে না, হ্যাঁ অবশ্যই এটা তো ঠিক। আপনি দেখেন পুলিশ জনগণের যেখানে সেবক হওয়ার কথা ছিল, এখন আমাদের অবকাঠামো, আমাদের মানসিকতা, আমাদের লিডারশিপ পুলিশকে জনগণের প্রতিপক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলছে। আমি ওই জন্যই কথাটার অবতারণা করছি। তো এখন আপনি দেখেন এখানে পুলিশের সম্বন্ধে একটুখানি বেশ কমলে আপনি বলেন যে 2-1 জন খারাপ করে, তাহলে 2-1 জন খারাপ করলে সে 10% খারাপ করে, 90% তো ভালো করতেছে। আপনার পত্রপত্রিকায়, মিডিয়াতে, আপনার আইদার প্রিন্ট মিডিয়া বলেন অথবা ইলেকট্রনিক মিডিয়া বলেন, ওই 1-2টার ঘটনারা হাইলাইট করে, ভালো ঘটনাগুলো হাইলাইট করে না। চলচ্চিত্রে যান, ব্যঙ্গ করে চলচ্চিত্র বানায়। আপনি ধর্মীয় প্রতিষ্ঠানে যান, তারাও পুলিশকে দোষারোপ করে। আপনি বিভিন্ন সামাজিক সংগঠন যান, তারাও পুলিশকে দোষারোপ করে। পুলিশের পক্ষ থেকে এর কোনো ব্যবস্থা নেওয়া উচিত যে সবাই আমাদের বিরুদ্ধে যাচ্ছে কেন? না, বিরুদ্ধে যাচ্ছে কেন, নিচ্ছে তো। এখন তো পুলিশ তো আপনিও বললেন যে আমাদের যত পুলিশ অন্যায় করে না কেন, আমার লাস্ট রিসোর্ট হলো পুলিশ। তো পুলিশকে আপনি যাইতেই হবে। আপনার এখনো পর্যন্ত পুলিশ এই অবস্থানে আছে, কিন্তু এটারে কার্যকর করতে গেলে অনেকবার রিফর্ম হয়েছে, রিফর্ম রিপোর্ট আছে। তবে আমার থেকে আপনি যদি শুনতে চান, আমি অ্যাকচুয়ালি এইটুকুই বলতে চাই যে পুলিশের কাছ থেকে যদি, যেমন অনেকে লন্ডন, সুইডেন, ফ্রান্স, বিভিন্ন উন্নত দেশের পুলিশের সাথে আমাদের তুলনা অস্ট্রেলিয়া, কিন্তু কোনোদিন ওই দেশের জনগণের সাথে এই দেশের জনগণের তুলনা করে না, পুলিশের সাথে তুলনা করে। তাহলে ওই পুলিশগুলো তো ওই জনগণ থেকেই আসে, ওই জনগণের বিহেভিয়ারের উপর ভিত্তি করেই তারা ভালো কাজ করতে পারতেছে। আমাদের জনগণ আমি বলতে পারবো যে আমি জনগণের সত্যিকার অর্থে দোষারোপ করতে চাই, কারণ তারা জনগণ এবং লিডারশিপ তারা পুলিশকে প্রপারলি, পুলিশের সাথে বা আইনের সাথে, সমাজ ব্যবস্থার সাথে, ধর্মীয় ব্যবস্থার সাথে প্রপার বিহেভ করতেছে না বলেই পুলিশ ভিকটিম হচ্ছে এবং তাদেরকে দিয়ে কাজ করাচ্ছে। এবং সেখান থেকে করতে গেলে আমি ব্যক্তিগত মনে করি এগুলোর থেকে রিড্রেস হতে গেলে আপনি তো আমাদের সংবিধানই আছে, সংবিধানে তো ন্যায়পালের কথা আছে, এই আছে। একটা সাংবিধানিক অবকাঠামোর মধ্যে যদি পুলিশ ফোর্সকে নিয়ন্ত্রণ করা যায়, তাহলে এই সমস্ত জিনিসের উত্তর আসবে। না হয়তো আগেকার দিনের আপনি দেখেন সেই ওই যে আদিম যুগে একটা গোত্রপতি কি হতো, একটা গোত্রপতি সে আমরণ পর্যন্ত গোত্রের লিডারশিপ, তার কিছু মানে সমর্থক নিয়ে, আবার তার ভিতর থেকে যদি কেউ আরেকজন শক্তিশালী হয়ে উঠে পপুলারিটি নিয়ে ফেলতে পারে, সে ওকে খুন করে, তার সমর্থকদের খুন করে, তাহলে সে লিডারশিপ। আমি একটু বলি যে যখন পলিটিক্যাল লিডাররা অপোজিশনে থাকে তখন কিন্তু তারাও ভিকটিম হচ্ছেন অনেকবার, কিন্তু তারা যখন আবার পাওয়ারে আসেন তখন আপনি কি যে আগে যে বিএনপির সময় তখনও কি কম ঘটনা ঘটেছে? একবার আমাদের আপনারা জানেন যে এই সমস্ত অনেক ঘটনা, কিন্তু তারপরে একটা অনেক কিছু আমরা আশা করছিলাম যে এর পরেও হয়তো হবে। অতএব পরিবর্তনটা হতে হবে একদম উপর থেকে, এবং সেখানে কিন্তু স্পেসিফিক আমার মনে হয় কমিউনিটির বিরাট বড় রোল আছে। কিন্তু কমিউনিটিকে যেমন স্পেসিফিক আমি নারী বান্ধব, আমি যেহেতু নারীদের নিয়ে, শিশুদের নিয়ে কাজ করি, নারী বান্ধব, শিশু বান্ধব একটা পুলিশের জন্য আপনি 1-2টা থানায় যায় দেখবেন অনেক ভালো ব্যবহার পাবেন, এবং আরেকটা থানায় যায় দেখবেন আপনি ভিকটিম সাপোর্ট সেন্টার কত সুন্দরভাবে এখন কাজ করছে। এরকম মডেল থানাও কিন্তু কিছু কিছু আছে, কিন্তু অনেক জায়গায় শিশু আইনে অনেক কিছু বলা হয়েছে যে শিশুদের জন্য আলাদা ডেস্ক থাকবে, নারীদের জন্য আলাদা থাকবে, আমাদের নারীদের আমরা আশা করছি, এবং সেরকম রেকমেন্ডেশন অনেক এসছে, কিন্তু বাস্তবে কিন্তু সেটা হয় নাই। সেটা হয় না এর জন্য এটা বলবো, এবং মানসিকতাও, এই যে পলিটিক্যাল পোস্ট হয়, অনেক কিছু হয়, এটার জন্য কিন্তু আপনি একই জায়গায় একই মানুষের দেখবেন, এটা শুধু আমাদের আমাদেরও তো বিহেভিয়ারটা সেইভাবে করা উচিত না। কিন্তু আমি স্পেসিফিক এখানে যারা শাসক গোষ্ঠী তাদের কিন্তু দায়িত্বটা অনেক বেশি থাকে এখানে স্পেসিফিক। আমি একজন এমন কেউ নাই, আপনি বললেন যে হলো আমরা কথা কইতে তো পুলিশের কাছে যাবো, সরি যাব না, আমরা চেষ্টা করবো যাতে না যাওয়া যায়। যেটা একটা কথা আছে না, যেটা বলতো কানাও যায় না থানায়, ওইটাই কিন্তু বাস্তবতা। আমি কিন্তু পুলিশের এমনই একটা আতঙ্ক মানুষের যে আমি খুব বেশি আমার কোনো মানে শেষ পর্যন্ত আমি না পেরে যদি ওয়ালে ঠেকে যাই তখন আমি যাব, তার আগে আমি কিন্তু পুলিশের কাছে যাব না। অতএব এইটা কেন
পুলিশ নারী বান্ধব হবে, মানুষ বান্ধব হবে, শিশু বান্ধব হবে, এটাই তো আমরা চাই। এবং এটার জন্য খালি পুলিশকে দায়ী করা হবে না। আপনি দেখেন রিক্রুটমেন্ট, আপনি বললেন স্টাফ কলেজের কথা, কিন্তু পুলিশের যারা কনস্টেবল, যাদের দ্বারা এই ঘটনাগুলো ঘটতেছে, যারা আপনি এসআই থেকে আরম্ভ করে তাদের রিক্রুটমেন্ট কোথায় হয়, তাদের ট্রেনিংগুলো কোথায় হচ্ছে, সারদাতে যেখান থেকে আপনি জানেন, দেখেন সারদাতে কোন ধরনের অফিসারদের পোস্টিংটা হচ্ছে, সেখানে দেখবেন ভালো অফিসারদের কিন্তু ডাম করে রাখা হচ্ছে। আপনি যেখানে দেখবেন মিলিটারি একাডেমিতে তুখোর অফিসারদের পোস্টিং হচ্ছে, সেখানে কিন্তু ওইখানে দেখা যাচ্ছে এখানে যে হ্যাঁ যেখানে একটা পানিশমেন্ট পোস্টিং হচ্ছে সেখান থেকে আপনি ভালো। এবং যারা পুলিশে ঢুকছে, আমি জানি ওরা তাদের ব্যাকগ্রাউন্ডকে আমাদের চেক করা হয়, যেটা আমরা জানি যে অন্যান্য দেশে তাদের অপরাধের প্রবণ এবং অন্য তাদের এই ধরনগুলো দেখা, এইসবগুলো কিন্তু দেখা হয় না। ওদের সেই বিষয়গুলো যেমন আছে এবং উপর থেকে চাপ আছে, সব মিলিয়ে। এবং কি লোকাল এমপি সাহেবরাও, আমার নিজের চোখে দেখা এমপি সাহেবরা চুজ করে দেন যে এই থানার ওসিকে আমার এখানে পোস্টিং দিতে হবে। সালমানি যেটি বলছিলেন যে প্রশিক্ষণের সময় বা স্টাফ কলেজে বা সারদা পুলিশ ট্রেনিং একাডেমিতে যখন একদম রিক্রুটমেন্ট হয়, তারপরে এই বিষয়গুলা কিভাবে শিক্ষা দেওয়া হয়? পরে কি তারা ভুলে যায় নাকি অন্য কারো কারণে তারা এইটা করে? আচ্ছা, থ্যাংক ইউ। আমি এটুকুই অ্যাকচুয়ালি আমার কথার ওই উনি ইন্টারফেয়ার না করলে আমি উঠেই আসতাম। এখন আমার এই যে ট্রেনিংটা সারদায় হয় বেসিক ট্রেনিং, বিভিন্ন পুলিশ ট্রেনিং সেন্টার আছে বিভিন্ন জায়গায়, সেখানে বেসিক ট্রেনিং হয়। কিন্তু এই তাদের রিফ্রেশার কোর্স বলে কোর্স আছে, এটা সারদায় হয়। আমাদের এখানে স্টাফ কলেজের আমাকে পরিচয় করে দিলেন রেক্টর হিসাবে মিরপুরে। এটা ওইটার আমি ফাউন্ডার ছিলাম, আমি মানে ফাউন্ডার কমান্ডেন্ট ছিলাম। ওখানে বিল্ডিং করা থেকে শুরু করে সিলেবাস তৈরি করা। আপনার হাতে পুলিশ স্টাফ কলেজটা হয়েছে? হ্যাঁ, হয়েছে। কিন্তু সেই কলেজে কি রেখেছেন আপনি? এই ভিশন ছিল এনহ্যান্সিং প্রফেশনালিজম থ্রু নিড বেসড ট্রেনিং, আর মোটো ছিল কোয়ালিটি সার্ভিস দেওয়া জনগণকে। তো সেটা তো প্রায় 10-15 বছর হয়ে গেল, এখানে ট্রেনিং হচ্ছে। কিন্তু হচ্ছে যে আপনি বাইরের দেশের কথা যদি আপনি আসেন, ডেভেলপ দেশগুলোতে সুপারিনটেন্ডেন্ট থেকে নিচের দিকে কনস্টেবল পর্যন্ত প্রত্যেকটা লোককে প্রত্যেক 3 বছরের মধ্যে একবার কোনো না কোনো একটা কোর্স আসতে হবে। আমাদের দেশে এটা এখনো আমরা অর্গানাইজ করতে পারি নাই, বা আমাদের সুযোগ সুবিধা অবকাঠামো তৈরি হয় নাই, হচ্ছে না। ওই অনেকে আছে এসপি পর্যন্ত হয়ে গেছে, প্রমোশন পাইতে পাইতে কোর্স হয় না। তো সুতরাং এখানে যদিও স্ক্যাটার্ড ওয়েতে সিআইডিতে আছে, এসবিতে আছে, উনি বললেন ডিবিতে আছে, কোর্স হচ্ছে। তো এই কোর্সগুলোতে যারা কোর্সে আসতেছে বা যারা যাচ্ছে, তাহলে তাদেরকে মোটিভেশন যে যুগ উপযোগী। এখন যেমন আমরা যখন ট্রেনিং করেছি তখন তো আইএস এর নাম শুনি নাই, তো এখন তো আইএস আসছে, এখানে বোম্বিং হচ্ছে, এখানে আপনার মানুষের নিয়ে যাইয়া এখন ওই যে স্কুল থেকে ছেলে নিয়ে যায় মারে ফেলতেছে ইয়ের জন্য, ওই মুক্তিপণের জন্য। তো এগুলা কিভাবে এগুলার কন্ট্রোল করা যাবে, এগুলো কিভাবে অ্যাটেন্ড করা যাবে, কিভাবে অ্যাড্রেস করা যাবে, সেই জিনিসটা আপডেট ট্রেনিং যদি রিফ্রেশার কোর্স হিসেবে বা এইরকম একটা কোর্স মানে ডিজাইন করে, হিউম্যান রাইটস আমাদের ওই কলেজটা কিন্তু হিউম্যান রাইটস এনশিওর করার জন্য ওই কলেজটার মূল উদ্দেশ্য ছিল, এবং সেই অনুযায়ী আমরা মানে কলেজটা করছি, এবং এখনো সেই কোর্সগুলো সেভাবেই হচ্ছে। তো এখন অসুবিধা যেটা হয়েছে যে আমি ওইটা প্রথমেই বলছিলাম যে আমাদের এখানে আপনার এই বিভিন্ন সেক্টর থেকে আপনার ভালো অফিসাররা এখানে আসতেছেন। তারা আসার সময় তাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আছে, কিন্তু সাথে সাথে এটাও আসতেছে রিক্রুটমেন্টের সময়। আগে ব্রিটিশ আমলে, পাকিস্তান আমলে কোনো একটা লোক যদি কোনো কেজে এন্ট্যাঙ্গল হইতো, শাস্তি হোক আর না হোক, কেজে চার্জশিট হয়েছে এরকম যদি হইতো, পরে বিচারে যাই আসে মাফ হয়ে গেছে। চার্জশিট হইলে পুলিশ যদি চার্জশিট দিয়েছে, সেই লোকটা পর্যন্ত পুলিশের রিক্রুটমেন্ট হইতে পারতো না। কিন্তু এখন কি হচ্ছে, উনি শুরু করছিলেন, আমি অত ডিটেইল বলতে চাই না। এখন কি হচ্ছে, এখন কোনো একটা কেজের আসামি যদি পুলিশের নিতে চায়, তাকে যদি কোনো মানে কোনো নেতা বা কোনো সমাজপতি বা কোনো ইম্পর্টেন্ট লোক যদি তাকে নিতে চায়, তাহলে বলে যে না, এই তো পলিটিক্যাল কেজ হয়েছে, সে তো পলিটিক্যাল কেজকে তারা ওইটা ডাইলিউট করে দিচ্ছে। তো যদি এটা তার যেমন রক্ত দেখা, তার পারিবারিক রক্ত মানে আই ওয়ান্ট টু মিন পারিবারিক ঐতিহ্য কি, বংশ কি, কি বংশের, সে কি হঠাৎ ফ্যামিলিতে করাপশন আছে নাকি অন্যান্য বিষয় দেখে নিত। কিন্তু এখন আমার কথা ওইটা না, সে কি করছে এটা দেখে নিল, আমরা ভালো লোক পাই। তো কিন্তু সেটাও আমরা এখন করতে পারছি। তবে আমি আগেও একটু বলেছি, আমি এমফেসিস দিতে চাই যে এই জায়গায় যে লোক রিক্রুটমেন্টের সময় চয়েস করে রিক্রুটমেন্ট করতে হবে। এখানে যারা সার্টিফিকেট দিচ্ছে তারাও আবার কিরকম লোক, ওই যে উনি বলছেন যে সারদাতে গেলে পানিশমেন্ট পোস্টিং, ট্রেনিং স্কুলে পানিশমেন্ট, অথচ আমাদের দেশে অন্যান্য প্রতিষ্ঠান আছে,
আমাদের মতো ইউনিফর্ম প্রতিষ্ঠান আছে, তাদের বেস্ট অফিসারটারে ওই ট্রেনিং একাডেমিতে পাঠায়। এবং বিভিন্ন ডেভেলপ কান্ট্রিতে ওইরকম একাডেমিতে যদি ইনস্ট্রাক্টর থেকে প্রমোশন হয়, একাডেমির যে সিনিয়র হবে সে একাডেমিতে যাবে, ইনস্ট্রাক্টরের যে কোনো লেভেলে। সেখান থেকে আমি ডেনমার্কে গেছিলাম একটা ট্রেনিংয়ে, সেখানে দেখি যে প্রমোশন পাবে সে ডেনমার্ক পুলিশ ট্রেনিং স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, সেই প্রথম প্রমোশনটা পাচ্ছে, কারণ সে ওই সে বাহিনীর অন্যদেরকে শিখাচ্ছে। সুতরাং সে তার প্রমোশনের আগে আগে সে ওখানে পোস্টিং পায়, মানে এবং ভালো অফিসারটা ওখানে পোস্টিং পায়। তো আমাদের এখানে সবচাইতে নিন্দিত অফিসার যারা কোনো কারণে আমরা ডাইজেস্ট করতে পারতেছি না মনে করি, তাকেই আমাদের ওখানে পাঠানো দেওয়া হচ্ছে। এবং সে যাইয়া ওখানে আরো দ্বিগুণ উৎসাহে ওই আমাদের যেটাকে মানে কুম্ভকার পাতিল বানায়, যে পাতিল বানানোর সময় যদি পাতিলটা ঠিক না হয় তাহলে ওইটা তো আঁকা বাঁকা হবেই। এবং সে যে লোকটা সাথে বেসিক ট্রেনিং গেল, সে যদি প্রপার ট্রেনিং নিয়ে প্রপার মোটিভেটেড হয়ে এখানে আসতে না পারে, আপনারা তো অনেক কথা বললেন, এগুলো সবাই জানে। আমি এই কয়দিন আগে এই যে আশুলিয়াতে যে ফ্রেন্ডকে ফেলে চলে গেল সে অস্ত্রগুলি নিয়ে, ব্যাখ্যা দিল কি আমার ওখানে লোডেড করা ছিল না গুলি, এই জন্য আমি পালাই গেছি। সাদ্দাতের ট্রেনিংটা যদি ওই রকম হইতো যে তোমার সঙ্গী যদি কোনো বিপদে পড়ে তুমি আমৃত্যু পর্যন্ত তাকে উদ্ধার করার জন্য থাকবে, এটাই হলো মোটিভেশন। সেই মোটিভেশনটা থাকলে ওরা একজনের পালায় তিনজন তো চলে যেতে পারে না। এবং একজনের যিনি আহত হলেন পুলিশ কর্মকর্তা, সন্ত্রাসীরা মোটরসাইকেল আসলো, তার সঙ্গে আরো 4-5 জন ছিল, তারা কেউ একটা ফায়ার বন্ধ ওপেন করলো না। না আমি সেটাই বলতেছি, ফেলাইয়া যাইতে পারে না, তাকে রেজিস্ট করতে হবে এবং তাকে উদ্ধার করতে হবে, বা সেটা নিয়ে আসে পুলিশের হিমালয়ের মতো দাঁড়াইতে হবে। কিন্তু তারা দাঁড়াইলো না দাঁড়ানো, তাহলে কোথায় ঘাটতি হলো যে তার চাকরির ভয়। ওই যে উনি বলছিলেন চাকরির ভয়, মানে সে যদি চাকরিটা হারায় ফেলায় ওখানে বা মরে যায়, তাহলে অনেকগুলো টাকা ইনভেস্ট করে সে চাকরিতে আছে, এটা পাগলের মতন তার পরিবেশ শেষ হয়ে যাবে, তাকে বেঁচে থাকতে হবে ওই টাকাগুলো ইয়ে করার জন্য। এইরকম একটা পরিবেশ তার মাথার মধ্যে কাজ করছে হয়তো সেরকম। সেই জন্য কি এই ফোর্সের মানে একটি আইন শৃঙ্খলা বাহিনীর মানুষ সেই জন্য কি অপরাধের সঙ্গে যুক্ত হয়, সেই জন্য কি আমি এটা এখন কথাটা বললাম, সেই জন্য হবে কেন? এখানে কথা হচ্ছে আমি বলছি মোটিভেশনের অভাব আছে, তাকে গাইড যারা করে তাদের গাইডেন্সের অভাব আছে, এবং তার যে পথ দেখানো, সেই পথ দেখানোটা প্রপার নয় বলে সে ওই তার দায়িত্বের প্রতি, তার কমিটমেন্টের প্রতি সে কমিটেড নয় বলে, সে কি কাজ করতে আছে সেটা মনে প্রাণে যদি ওই কাজের জন্য কমিটেড না থাকে তাহলে তো সেই দায়িত্ব। এই ঘটনা ঘটে একটা দুটো ঘটনা দিয়ে আমরা পুরো পুলিশ বাহিনীকে যখন জাজ করার চেষ্টা করি বা এই যে আলোচনা করি, সেটাই কতটুকু ঠিক হয়, বা তাদের মধ্যে অল্প দু একজনই মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে জড়িত থাকে। ঘটনা যখন ঘটে তখন কিন্তু প্রতিবাদ করতেই হবে, এবং প্রতিবাদগুলো যে ঘটনাগুলো ঘটেছে এটা যে কোনো যেই করুক না কেন, সেখানে কিন্তু মানবাধিকার কর্মী থেকে আরম্ভ করে প্রত্যেকেই মিডিয়ারা তাদের এটা করবে। এখন পুলিশ আমাদের রক্ষক হয়ে যেই ঘটনাটা ইনোসেন্ট লোকগুলাকে পুলিশের কিন্তু আমি জানি আপনি যেটা বললো, এখন যে অবস্থা, এখন কিন্তু পুলিশকে রাস্তায় বিভিন্নভাবে চেক করতে হচ্ছে, কিভাবে বিভিন্ন আপনি জানেন এখানে ড্রাগ ট্রাফিকিং থেকে আরম্ভ করে ইয়াবা থেকে আরম্ভ করে হিউম্যান ট্রাফিকিং, তারপরে অন্যান্য যে সমস্ত ঘটনাগুলো ঘটছে অপরাধের, অনেকবার সেখানে কিন্তু পুলিশের দায়িত্ব অনেক আছে, পুলিশের অনেক ওভারবার্ডেন, তাদের অনেক ডিউটি অনেক থাকে, লজিস্টিক ঠিক থাকে, এইগুলা কিন্তু অনেক। এবং পুলিশ রিফর্মে কিন্তু আমরা বারবার কিন্তু তাদের বেতন বাড়ানোর থেকে তাদের অন্যান্য বিষয়গুলো বারবার কিন্তু এসছে, সবই ঠিক আছে, কিন্তু ট্রেনিংগুলো যেমন প্রয়োজন আছে। এই যে ব্যাকগ্রাউন্ড ব্লাড দেখাও, কিন্তু অপরাধ তার ফ্যামিলিতে কেউ অপরাধী ছিল কিনা, এটা কিন্তু এইটা একটা জিনের ব্যাপারগুলো আছে, এগুলো কিন্তু অন্য দেশে দেখে। আচ্ছা, সেখানে আমি যে ধরেন রেড অ্যান্ড রেস্কিউ, এইটারও ট্রেনিং কিন্তু থাকাতে হবে। রেড করতে হলে আমি কি করবো, একটা মেয়েকে যদি রেড করার সময় একটা মেয়েকে কিভাবে হ্যান্ডেল করব, একটা অপরাধী মেয়ে হইতে পারে, মহিলা হইতে পারে, সে বিষয়গুলো রেস্কিউ আর রেডের ভিতরে ডিফারেন্স আছে, সেইগুলো যেরকম ট্রেনিং এর দরকার, শিশুদের বিষয়গুলো নিয়ে হ্যান্ডেল করার জন্য ট্রেনিং এর দরকার আছে, নারীদের বিষয়গুলো ট্রেনিং দরকার। সেই জন্য যেটা বললেন যে 3 বছরের ভিতরে একটা ট্রেনিং হতো, সেবা আপনি দেখবেন এই ধরনের লোকরা কোনো ট্রেনিংই পায় না। আমি নিজে দেখেছি ট্রেনিং এর আগে, এই যে গত 2 সপ্তাহ আগে আমাদের একটা ট্রেনিং ছিল, কিন্তু এবার শুধু আমরা মহিলাদের দেখেছিলাম, দেখলাম যে কি তুখর অফিসাররা আছেন এবং তারা যথেষ্ট যোগ্যতা রাখে এবং তারা যথেষ্ট জানেন, কিন্তু জানে, কিন্তু অবাক হয়ে যাবেন যে এই ধরনের
ট্রেনিংগুলো পাওয়ার পরে যেরকম হয় সেই ট্রেনিংটা প্রশিক্ষণটা রেগুলার বেসিসে থাকতে হবে এবং সেখানে মানবাধিকারের ট্রেনিংগুলো বেসিক ইন্টারন্যাশনাল কমিটমেন্টগুলো যে আমাদের আছে সেখানে এবং আমাদের যে হাইকোর্টের যে জাজমেন্ট যেগুলো আছে সেটার আলোকে যদি এই লটা রিফর্ম করে তারপরে আমাদের আইন কিন্তু অনেক জায়গায় আছে কিন্তু আইনের প্রয়োগের যে একটা বিষয় প্রয়োগটাও কিন্তু একটা বিষয় সেগুলো যতক্ষণ পর্যন্ত না হবে সেটার জন্যে শাসক গোষ্ঠী আমি যদি বলতে চাই তাদের এখানে এগিয়ে আসতে হবে এবং আমার মনে হয় এখন হাই টাইম হয়েছে এই আইনের পরিবর্তন যেটা উনি প্রথমে আরম্ভ করলেন সেই যে এখনো ব্রিটিশ ল এবং পাকিস্তানি ল দিয়ে আমরা পুলিশকে এখনো যেভাবে সেখানে সেভাবে না করে তাদেরকে স্বচ্ছতা এবং জবাবদিহিতার ভিতরে না ফেলা পর্যন্ত কিন্তু সেখানে আমি নারী অধিকার মানবাধিকার এবং শিশু অধিকার কোনোভাবে কিন্তু হবে না এবং সেখানে কিন্তু আমরা বারবার এই ঘটনা যখন ঘটবে আমরা আলোচনা করব তারপরে কিন্তু কয়েকদিন পরে ভুলে যাব এটাই আমি শেষ করতে চাই যে আপনি এখন দেখেন এই যে আমাদের কিন্তু মিড লেভেল লিডার থানা মানে ফিল্ড লেভেল লিডার হলো ওসি মিড লেভেল লিডার হলো এসপি আপনি এখানে ব্রিটিশ আমল থেকে এই পিআরবিতেই আছে যে প্রত্যেক সপ্তাহের শুরুতে একটা মাস্টার প্যারেড বলে একটা প্যারেড হয় এটা এসপি সালামিনে এবং জেলা হেডকোয়ার্টারে সেটা এখন অনেকটা বিলুপ্ত হয়ে গেছে আমার ধারণা থাকলেও ওই দিন দাঁড়াইয়া এসপি সাহেব নিজে ওদের সামনে দাঁড়াইয়া বিভিন্ন রকম সমসাময়িক ঘটনাবলীর উপরে যেমন করে খুতবা পড়ে মসজিদে তেমনি ভাবে পুলিশকে ওইরকম করে শোনায় ওই যে ওটার মাস্টার সপ্তাহে একবার শোনাবে প্রত্যেক শোনাবে সেটা বোধহয় কিছুটা ডিসরাপ্ট হয়েছে তবে অন দি টপ অফ অল আমি এতক্ষণ সমাজের দুরবস্থার কথা বললাম মানসিকতার দুরবস্থার কথা বললাম লিডারশিপের দুরবস্থা লিডারশিপ মানে আমি পুলিশ লিডারশিপ আমি এখন খালি পুলিশ লিডারশিপকে বলবো এতটুক যে তাদের আমি অন্তত বিইং এ রিটায়ার্ড পুলিশ অফিসার এতগুলো হ্যাজার্ডের মধ্যেও এতগুলো অড সিচুয়েশন মানে এত মানে স্রোতের বিপরীত পক্ষে আমি তো শুরুতেই বলছিলাম যে সবাই এগেনস্ট পুলিশের প্রতিপক্ষ সবাই তো সেখানেও পুলিশ এখনো পর্যন্ত যে সামাজিক ট্র্যাঙ্কুইলিটি বা ভারসাম্যহীনতা যে এটাকে রক্ষা করে যে ভারসাম্য রাখছে এখনো সমাজকে দেশকে এবং মানুষকে যে সেবা দিচ্ছে এখন এত হ্যাজার্ডের মধ্যেও আমি এটা বর্তমান প্রেজেন্ট পুলিশের লিডারশিপে যারা আছে তাদের আমি আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাতে চাই তবে সাথে সাথে আমি তাদেরকে অনুরোধ রাখতে চাই তাদের আন্ডার কমান্ড যারা আছে তাদের আন্ডারে যারা আছে তারা আরো কিভাবে জনগণের সেবা আরো নিশ্চিত করতে পারে জনগণকে রিলিফ দিতে পারে তাদের অসুবিধা থেকে সেটা বর্তমান আইজি থেকে আরম্ভ করে এসপি পর্যন্ত যেনারা নেতৃত্বে আছেন এখানে সবগুলোই অত্যন্ত জ্ঞানী আমি তো বললাম আমরা আশা করবো যে আপনি যেটা বললেন যে তারা নেতৃত্বের প্রতি পুলিশ নেতৃত্ব এবং জনগণের প্রতিও দুজনের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতে পারি আমরা তাহলে হয়তো এরকম ঘটনা থেকে আমরা রেহাই পেতে পারি এবং অবশ্যই পুলিশ জনগণের বন্ধু হবে সে ব্যাপারে কোনো সন্দেহ নাই এখন তারা করে যাচ্ছে আমরা মনে করি যে মানবাধিকার পয়েন্টের থেকে শুরু করে বা কোনো সময় কোনো একজন পুলিশ কর্মকর্তার বাড়াবাড়ির কারণে সারা পুলিশ বাহিনী যাতে দুর্নাম না হয় আমরা আশা করবো সেটি তারা সতর্ক থাকবে এবং অবশ্যই নুরুল আলম যেটি বললেন উনি যেটি বললেন যে পুলিশের যারা নেতৃস্থানীয় কর্মকর্তা আছেন তারা এই বিষয়ে তাদের অধস্তনকে মোটিভেট করবে আপনাদের আমরা আশা করবো যে সেটাই তারা করবে আপনি দুজনকে ধন্যবাদ এবং ধন্যবাদ দর্শক আপনাদেরও আমাদের সঙ্গে থাকার জন্য আমরা এই অনুষ্ঠানটি শেষ করব তবে তার আগে বলে দিতে চাই এই অনুষ্ঠানটি আপনারা অনলাইনে দেখতে হলে আপনাদেরকে ভিজিট করতে হবে www.ntvbd.com সবাই ভালো থাকুন আর থাকুন এনটিভির সঙ্গেই।